ড্রামাটি শুরু হয় সুই নামের একটি কিউট মেয়েকে দেখিয়ে। সুই অনাথ ছিল আর সুই বেশি পড়াশোনাও করেনি, তাই নিজের খরচ চালানোর জন্য সুইকে অনেক জব করতে হয়। সুই ছোটখাটো যে জব পায় সে জবই করতো। আজকে সুই একটি বারে এসেছে ওয়েটারের জব করতে। তখন সুই দেখতে পায় তার ম্যানেজারকে ভিআইপি রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এখানে জিজ্ঞাসা করে ভিতরে কি হয়েছে। এখানে ম্যানেজার নিজের জব বাঁচানোর জন্য সুইকে বলে তুমি আজকে ভিআইপি রুমে যাবে। সুই বলে কিন্তু আমি কখনোই ভিআইপি রুমে যাইনি, আর আমার মনে হয় ওখানে মনস্টারের মতন মানুষ থাকে। ম্যানেজার বলে তুমি যদি ভিতরে গিয়ে সার্ভ করো তাহলে তোমাকে অনেক বেশি টাকা দেওয়া হবে, যার কারণে সুই রাজি হয়ে যায় আর ভয়ে ভয়ে ও ভিতরে চলে আসে। এখানে আমরা এই ড্রামার মেন লিডকে দেখতে পাই, অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে আর তার নাম অ্যাডম। অ্যাডম এখানে সুইকে দেখার পর জিজ্ঞাসা করে তুমি কে, আর তোমাকে ভিতরে আসতে কে দিয়েছে। সুই বলে আমি একজন ওয়েটার আর এখানে আপনার জন্য স্যুপ নিয়ে এসেছি, আপনাকে হেল্প করার জন্য এখানে এসেছি। তখন অ্যাডম ওর কাছ থেকে স্যুপগুলো নিয়ে ফেলে দেয় আর বলে আমার তো স্যুপের একদমই দরকার নেই, আমার এখন শুধুমাত্র তোমাকে দরকার। এইটা বলে ও ক্লোজে যেতে শুরু করে সুইকে একটি টেবিলের উপরে বসিয়ে দেয় আর সুই বলতে থাকে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি এসব কিছু করি না। অ্যাডম বলে তুমি শুধু আজকের রাতটা আমার সাথে থাকো, এর বদলে তুমি যা কিছু চাইবে আমি তোমাকে তাই দেব। আর এখানে সুই তখন অ্যাডমকে মানাও করতে পারে না, অ্যাডম ওর সাথে নাইট স্পেন্ড করে নেয়। এরপরে অ্যাডম এখানে নিজের কার্ড বের করে দেয় সুইকে, বলছিল এটা আমার অ্যাসিস্ট্যান্টের কার্ড, তোমার যা কিছুর প্রয়োজন রয়েছে আমার অ্যাসিস্ট্যান্টকে বলবে। সুই বলে আমার শুধুমাত্র 80,000 টাকার প্রয়োজন রয়েছে। অ্যাডম ভাবে এত কম টাকার জন্য মেয়েটি এইসব কিছু করলো। সুয়ের এটা ফার্স্ট টাইম ছিল, তাই তো ওর অনেক বেশি পেন হতে থাকে, তাই হসপিটালে চলে আসে নিজের চেক আপ করানোর জন্য। আর এখানে যখন ডক্টর ওর চেক আপ করতে আসে তখন এখানে সুইকে দেখার পর সুইকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে এইসব কিছু করেছো, সে কি তোমার উপরে একটুও মায়া দয়া করেনি, এরকম ভাবে কেউ কি করে, তাও আবার তোমার ফার্স্ট টাইম ছিল। এখানে যখন ডক্টর এসব কিছু বলে বকা দিচ্ছিল সুইকে আর সুয়ের ট্রিটমেন্ট করতে নিচ্ছিল তখন সুই অনেক জোরে জোরে চিৎকার করে। ডক্টর ওকে ধমক দিয়ে বলে যখন ওইসব কিছু করেছিল তখন তো চিৎকার করোনি, তাহলে এখন কেন চিৎকার করছো, চুপ করে থাকো। আর সুইকে এরপরে অনেকগুলো মেডিসিনের নাম লিখে দেয়। সুইকে বলে এইসব মেডিসিনগুলো খেয়ে নিও আর তোমার হাজবেন্ডকে বলো 15 দিন যেন তোমার কাছে না আসে, আর এরকম ভাবেও তোমার হাজবেন্ডকে এইসব কিছু করতে মানা করো। সুই তখন অনেক বেশি আপসেট হয়ে যায়, ও মেডিসিন নিয়ে বাইরে চলে আসে, যেখানে ও মনে করতে থাকে অ্যাডম ওর সাথে কতটা বেশি ডিপলি ভাবে ওইসব কিছু করেছিল, আর বলে আজকের পর থেকে আর আমি কখনোই ওনার সাথে দেখা করব না। সুই যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন এখানে অ্যাডম আসে আর এখানে সুইকে দেখতে পায়। আসলে অ্যাডম এখানে এসেছে নিজের গ্র্যান্ড মাকে দেখার জন্য। সুইকে দেখার পর অ্যাডম জিজ্ঞাসা করে অ্যাসিস্ট্যান্টকে তুমি কি ওই মেয়েটিকে টাকা দিয়েছো। এতে অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ আমি ওনাকে টাকা দিয়ে দিয়েছি। অ্যাডম বলে ঠিক আছে, তাহলে তো আর কোনো চিন্তার বিষয় রইল না। এরপরে চলে যায় নিজের গ্র্যান্ড মাকে দেখার জন্য। পরের সিনে অনাথ আশ্রম দেখানো হয়। সুই এই অনাথ আশ্রমেই থাকে, কিন্তু এখানে কিছু লোকজনেরা চলে এসেছে অনাথ আশ্রমটি ভাঙার জন্য। এখানে অনাথ আশ্রমে থাকা আন্টি সবাইকে বলে তোমরা এরকমটি করো না, প্লিজ আমাদেরকে এখানে থাকতে দাও। আর তখন এখানে সুই চলে আসে আর সবাইকে বাধা দেয়। দেন বলে তোমরা আমার কাছ থেকে যা টাকা পাবে আমি সব টাকা নিয়ে এসেছি, তোমরা টাকাগুলো নাও আর এখান থেকে চলে যাও। টাকা পাওয়ার পর বলছিল তুমি তো টাকা দিয়েছো, কিন্তু যে কোম্পানির এই জায়গাটির প্রয়োজন রয়েছে, কিন্তু যেহেতু সুই টাকা দিয়েছে তাই কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। আর সবাই অনেক খুশি হয়ে যায় যে তারা এখন এখানেই থাকতে পারবে। আন্টি জিজ্ঞাসা করে সুইকে তুমি এত বেশি টাকা কোথায় পেয়েছো, তুমি আবার কোনো খারাপ কাজ করোনি তো। সুই মিথ্যে কথা বলে আমি ভালো কাজ করেছি, আর আমি যেখানে জব করি ওখানে আমাকে প্রমোশন করিয়ে দেওয়া হয়েছে। আন্টি বলে আমি বিশ্বাস করছি তুমি কোনো মিথ্যে কথা বলছো না। সুই বলে হ্যাঁ আমি কোনো মিথ্যে কথা বলছি না। একটু পরে সুই এখানে বাচ্চাদের সাথে খেলতে শুরু করে আর তখনই ওই লোকটি রোজগার শুরু করো। অ্যাডমকে ইগনোর করে চলে যেতে নিয়েছিল, কিন্তু অ্যাডম ওকে থামিয়ে দেয় আর ওর হাতে স্টিক ধরিয়ে দেয়। অ্যাডম বলে সুইকে আমার কিছু কাজ রয়েছে তাই আমি এখান থেকে যাচ্ছি, তুমি আমার হয়ে 2 পার্ট এখানে খেলে নেবে। আর এরপরে তো অনেকটাই শকড হয়ে যায় আর বলে আমি তো এই খেলাটা একদমই পারি না। অ্যাডমের ফ্রেন্ড এখানে সুইকে বলে তাড়াতাড়ি খেলা শুরু করো, অ্যাডম তোমাকে খেলতে দিয়েছে। সুই তখন খেলার চেষ্টা করে কিন্তু ও তো একদমই খেলতে পারছিল না, যেটা দেখার পর ছেলেটি হাসতে শুরু করে আর বলে তুমি যদি খেলতে না পারো তাহলে তো অ্যাডম আমার কাছে হেরে যাবে। সুই অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ও তো খেলাটা জানতোই না আর ভয়ে ভয়ে খেলতে নিচ্ছিল। তখন এখানে অ্যাডম চলে আসে আর সুই ক্লোজে গিয়ে সুইকে তখন এই খেলাটি শিখিয়ে দেয়। সুই এই খেলাতে জিতে যায়। তখন ছেলেটি এখানে সুইকে 5 মিলিয়নের একটি কার্ড বের করে দেয়। সুই কার্ডটি নিয়ে বলে কিন্তু এটা আমাকে কেন দিচ্ছেন, কারণ এইটা তো আমার না, এখানে গেম খেলেছে অ্যাডম তাই এটা অ্যাডমের। অ্যাডম মনে মনে ভাবতে থাকে এই মেয়েটির টাকার এত বেশি প্রয়োজন, তাহলে কেন টাকাটি নিচ্ছে না।
এখানে ছেলেটি জিজ্ঞাসা করে, তুমি কি অ্যাডামকে চেনো? তখন তো সুই মনে মনে বলতে থাকে, অ্যাডাম হচ্ছে অনেক বেশি রিচ, তাহলে রিচ একজন পার্সন হয়ে কেন আমার মতন একটি গরিব মেয়ের সাথে নিজের নামটা জড়াবে? এই কারণে বলে আমি অ্যাডামকে চিনি না। আর এই কথা শোনার পর অ্যাডাম তো অনেকটাই বেশি রেগে যায়। সুই এখান থেকে তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। তখন ছেলেটি বলে অ্যাডামকে, দেখো না মেয়েটি কত বেশি ভয় পেয়ে এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাচ্ছে। অ্যাডাম ওর ফ্রেন্ডকে বলে, নিজের মুখ বন্ধ রাখো। এখানে ফ্রেন্ড বলে, তুমি কি এই বাচ্চা মেয়েটির প্রতি ইন্টারেস্ট নাকি? কিন্তু তুমি তো বাচ্চা মেয়েদের প্রতি একদমই ইন্টারেস্ট হতেই পারবে না। অ্যাডাম ওর উপরে অনেকটাই রেগে এখান থেকে চলে যায়। পরের দিন কোম্পানির সিন দেখানো হয়। এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে এসেছে সুই, কিন্তু এখানে তো আরো অনেক মেয়েরাই ছিল। এই কারণে সুই কিছুটা নার্ভাসও হয়ে যায়। তখনই কোম্পানিতে চলে আসে অ্যাডাম। অ্যাডামকে এখানে দেখার পর সুই মনে মনে বলতে থাকে, অ্যাডাম আবার এই কোম্পানির বস নয় তো? অ্যাডাম যখন এখানে সুইকে দেখতে পায় তখন মনে মনে ভাবে, এই মেয়েটিকে কোম্পানিতে আসতে কে দিয়েছে? আর এখানে ও সুইয়ের ইন্টারভিউ নিতে শুরু করে, সুইকে অনেক বেশি প্রশ্ন করে। আর সুই তো অনেকটাই বেশি কনফিডেন্স নিয়ে সবকিছু ভালোভাবে উত্তর দিতে পারে। অ্যাডাম ওর উপরে ইমপ্রেস হয়ে বলে, কাল থেকে তুমি কোম্পানিতে আসবে, তুমি এখানে সিলেক্ট হয়ে গিয়েছো। ওখান থেকে ভেতরে এসে সুয়ের ফাইল দেখতে শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট এসে অ্যাডামকে জানায়, আপনার তো গ্র্যান্ডমার সাথে হসপিটালে দেখা করতে যেতে হবে, আর গ্র্যান্ডমার কারো কোনো কথাই শুনছে না। আপনিই পারেন শুধুমাত্র গ্র্যান্ডমাকে সব কিছু বোঝানোর জন্য। অ্যাডাম বলে, ঠিক আছে চলো যাই। অন্যদিকে আমরা সুইকে দেখতে পাই, ওর কাছে নিজের শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই চেক আপ করানোর জন্য হসপিটালে আসে। আর এখানে ও জানতে পারে সুই তো প্রেগনেন্ট, আর যার কারণে সুই অনেক বেশি আপসেট হয়ে যায়। মনে মনে বলতে শুরু করে, আমি তো নিজেই একজন অনাথ, তাহলে একে কিভাবে জন্ম দেব? আর একে যদি পৃথিবীতে নিয়েও আসি তাহলে এর জীবনটা অনেক খারাপ হয়ে যাবে। আর এ তো নিজের বাবার পরিচয়টাও পাবে না, কারণ অ্যাডাম অনেকটাই বেশি রিচ। তাই এখানে আপসেট হয়ে ডক্টরকে বলে, আমি এমনটা চাই না। ডক্টর বলে, ঠিক আছে তুমি তোমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে এখানে এসো, আমি তোমার কাজটা করে দেব। সুই বলে, কিন্তু আমি আনম্যারিড। ডক্টর বলে, তাহলে তুমি বিকালে এখানে এসো, আমি তোমার অ্যাবর্শন করানোর ব্যবস্থা করে দেব। সুই তখন আপসেট হয়ে এখান থেকে বের হয়ে যায়। অ্যাডাম ওকে যেতে দেখে আর মনে মনে ভাবে সুই এখানে কেন এসেছিল। ভিতরে আসে আর ডক্টরকে জিজ্ঞাসা করে সুই এখানে নিজের কি চেক আপ করানোর জন্য এসেছিল। ডক্টর কোনো কিছু বলে না, যে তুমি কি, তোমাকে আমি কেন সুইয়ের রিপোর্ট জানাবো। অ্যাডাম মিথ্যে কথা বলে, সুই আমার ফিয়ন্সি। এইটা শোনার পর ডক্টর বলে, আসলে সুই তো প্রেগনেন্ট আর এখন অ্যাবর্শন করাতে চাচ্ছে। অ্যাডাম এটা জানতে পেরে অনেকটাই বেশি অবাক হয়ে যায়। তাড়াতাড়ি করে বাইরে আসে, কিন্তু সুইকে দেখতে পায় না। অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানায় সুইকে তাড়াতাড়ি খুঁজে বের করতে। অন্যদিকে সুইকে দেখানো হয় যেখানে সুই তো হিসাব করতে থাকে ও কিভাবে নিজের অ্যাবর্শন করার টাকাগুলো জোগাড় করবে, কারণ ওর কাছে টাকা নেই। আর যদি 1 মাস অপেক্ষা করে নিজের স্যালারির জন্য, তাহলে আন্টি জানতে পারবে ও প্রেগনেন্ট। তখন এখানে সুই একটি কার্ড দেখতে পায় আর ও তখন কিছু একটা ভাবতে শুরু করে। অন্যদিকে অ্যাডাম সুইয়ের মোবাইল নাম্বারটি ট্র্যাক করে আর সুইকে খোঁজার জন্য বের হয়ে যায়। পরের সিনে সুইকে দেখানো হয় সুই একটি ছোটখাটো হসপিটালে এসেছে নিজের অ্যাবর্শন করানোর জন্য। এখানে ডক্টর সুইকে বলে, আমি 300 টাকার ভিতরে তোমার অ্যাবর্শন করিয়ে দেব, কিন্তু এরপরে যদি তোমার ক্ষতি হয় তাহলে এর জন্য তুমি আমাকে দায়ী করতে পারবে না, কারণ এরপরে অনেক প্রবলেম দেখা যায়। সুই অনেক বেশি ভয় পেয়ে যায় আর ও বলে, আমি একদম এরকমটি করব না, আমাকে এখান থেকে যেতে দাও। ডক্টর তখন সাইকোর মতন হয়ে বলে, আমি আমার কাজ পূরণ না করা পর্যন্ত এখান থেকে কাউকেই যেতে দেই না, তাই তুমিও যেতে পারবে না। ডক্টর ওর সাথে কোনো কিছু করার আগে এখানে অ্যাডাম তার গার্ডদেরকে নিয়ে চলে আসে। অ্যাডাম প্রথমে চলে যায় সুইয়ের কাছে, যেখানে ও সুইকে নিজের কোট পরিয়ে দেয় আর এখানে গার্ডদেরকে বলে এই ডক্টরদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য। অ্যাডাম দেখতে পায় সুই অনেক বেশি ভয় পেয়ে রয়েছে, সুইকে কোলে উঠিয়ে নেয়, সুইকে বাহিরে নিয়ে আসে। তখন সুই বলতে থাকে, ভিতরে তো আমার ওই জিনিসটাই রয়ে গিয়েছে। অ্যাডাম মনে মনে ভাবে, এই এত বড় একটি বিপদে রয়েছিল আর এখনো কিনা ভিতরে পড়ে থাকা ওই জিনিসটির কথাই চিন্তা ভাবনা করছে। অ্যাডাম সুইকে নিয়ে নিজের বাসায় চলে আসে আর তখন মেয়েদের কাছ থেকে ওই জিনিসটি নিয়ে আসে আর এটা সুইকে দিয়ে বলে, এখন পরে নিতে পারো। আর নিজে অন্যদিকে ঘুরিয়ে তাকায়। এখানে যখন সুই ওই জিনিসটি পড়ছিল তখন তো অ্যাডাম অনেকটাই বেশি কষ্ট করে আর নিজেকে কন্ট্রোল করে এখানে দাঁড়িয়ে থাকে। একটু পরে সুই বলে, আমার পড়া হয়ে গিয়েছে। অ্যাডাম এরপরে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে কোনো কিছু বলতে চাও। আর নিজের হাত এখানে সুইয়ের পায়ে মোজা পরিয়ে দিচ্ছিল। সুইকে বলে, তুমি প্রেগনেন্ট, এই কথা আমাকে কেন জানাওনি? সুই বলে, আমি এটা কাউকে জানাতে চাচ্ছিলাম না, আর এটা আমি তোমাকে কিভাবে বলবো, আমি তো তোমার কাছ থেকে টাকা নিয়েছি, আর আমি এটাও চাই না কেউ আমার বেবিকে বলুক তার বাবা নেই। তখন অ্যাডাম বলে, আমার বেবিকে বা সবাই কেন বলতে যাবে তার বাবা নেই, আমি তো রয়েছি, এখন আমি তোমাকে
তোমাকে একটি কথা বলতে চাই, আমি তোমাকে বিয়ে করব আর এটাই আমার শেষ কথা। আর তোমাকে বিয়ে করার পিছনে আমার একটি রিজন রয়েছে। আমার গ্র্যান্ডমা সে চাই আমি যেন তাড়াতাড়ি বিয়ে করি আর আমার বেবিকে দেখতে চাই। এখন যেহেতু তোমার কাছে আমার বেবি রয়েছে, তাই এটাই ভালো হবে যে তুমি আমাকে বিয়ে করো। আর আমার জন্য অনেকটাই বেশি ভালো হবে তাড়াতাড়ি গ্র্যান্ডমাকে নিজের বেবিটি দেওয়ার। এখানে তখন বলতে থাকে সুই, কিন্তু আমি তো এখন অনেকটাই বেশি ছোট, আমি নিজের ক্যারিয়ার করতে চাই, পড়াশোনা করতে চাই, তাহলে কিভাবে এই বেবিকে পৃথিবীতে নিয়ে আসবো? তখন অ্যাডাম বলে, তুমি কি আমাকে বাকি সব হাজবেন্ডদের মতন মনে করেছো? বিয়ে করার পর তোমাকে ঘরে বন্দি করে রাখবো? বিয়ে করার পর তোমার যা ইচ্ছা তা করতে পারবে, আর বেবি যখন এখানে চলে আসবে তখন আমি তোমাকে অপশন দেব, তুমি চাইলে আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যেতে পারো, আমি তোমাকে 10 মিলিয়ন টাকা দেবো, তাই কোনো চিন্তা করো না। আর এইসব কিছুর কারণে তখন এখানে সুই সে নিজেও রাজি হয়ে যায় অ্যাডামকে বিয়ে করতে। পরের দিন গ্র্যান্ডমার মেয়ের এসে গ্র্যান্ডমাকে জানায় অ্যাডাম তো বিয়ে করে নিয়েছে আর ওনার ওয়াইফ এখন প্রেগনেন্ট। গ্র্যান্ডমা এই কথা জানার পর ওনার খুশির তো একদমই শেষ থাকে না। একটু পরে এখানে চলে আসে অ্যাডাম আর সুই। সুইকে দেখার পর গ্র্যান্ডমা বলতে থাকে, সুই তো দেখতে একদম পিচ্চি মেয়ের মতন, দেখতে অনেকটাই বেশি কিউট, তোমাকে তো সুইয়ের পাশে পাহাড়ের মতন দেখাচ্ছে, তাই তুমি সুইয়ের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করবে। অ্যাডাম বলে, আমি সুইয়ের সাথে এই কারণেই রয়েছি যাতে করে সুইয়ের দেখাশোনা করতে পারি। গ্র্যান্ডমা তখন সুইয়ের জন্য অনেক বেশি গিফট নিয়ে আসে যেগুলো সুই নিতে চাচ্ছিল না। অ্যাডাম বলে, এগুলো গ্র্যান্ডমা তোমাকে দিচ্ছে তাই তুমি নিয়ে নাও। সুই মনে মনে বলে, এখন আমি এই গিফটগুলো নেব, একটু পর ফিরিয়ে দেব। এখানে গিফট দেওয়ার কারণে গ্র্যান্ডমাকে থ্যাংক ইউ বলে। গ্র্যান্ডমা তখন তাদের ফ্যামিলির একটি জেট ব্রেসলেট বের করে এখানে সুইকে পরিয়ে দেয়। সুই এখানে গ্র্যান্ডমার এত বেশি ভালোবাসা পাওয়ার পর অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সুই তো ছিল একজন অনাথ। গ্র্যান্ডমা সুইকে বলে, তুমি এখন রেস্ট নাও। অ্যাডাম সুইকে নিয়ে নিজের রুমে আসে, যেখানে প্রথমে সুই নিজের ড্রেসটা চেঞ্জ করে নেয়, এরপরে জেট ব্রেসলেটটি অ্যাডামকে ফিরিয়ে দিয়েছিল। অ্যাডাম বলে, এটা গ্র্যান্ডমা তোমাকে দিয়েছে, তাই নিজের কাছেই রাখো, ফিরিয়ে দেওয়ার দরকার নেই, অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। সুই তখন মনে মনে বলতে থাকে, এখন কি অ্যাডামের সাথে আমার একই বেডে ঘুমাতে হবে? অ্যাডাম তো এটা বুঝতে পেরে হাসতে থাকে। একটু পরে সুই বেডে ঘুমানোর জন্য আসে, কিন্তু ওর তো কিছুতেই ঘুমাচ্ছিল না, তাই অনেক বেশি নড়াচড়া করতে থাকে। অ্যাডাম বলে, তুমি তো একদম বাচ্চার মতন, কিন্তু পুরো খাটটা একাই নিয়ে ঘুমাতে চাচ্ছ। তখন এখানে সুই সরি বলে, আসলে আমার ঘুম পাচ্ছিল না, তার আমি বুঝতে পারিনি যে আপনাকে আমি ডিস্টার্ব করছি। অ্যাডাম বলে, কি করলে তোমার তাড়াতাড়ি ঘুম আসবে? সুই বলে, আমার যখন ঘুম আসে না তখন আন্টি আমাকে গল্প শোনায়, কিন্তু তুমি তো এখন আমাকে এখানে গল্প শোনাতে পারবে না। আর বলেছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ঘুমিয়ে পড়বো। কিন্তু দেখা যায় অ্যাডাম তো তখন এখানে সুইয়ের জন্য গল্প পড়তে শুরু করে, যেটা দেখার পর সুই অনেক বেশি শকড হয়ে যায়। এরকম একটি রুট ছেলে ওর জন্য গল্প পড়ছে, আর এখানে সুই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। অ্যাডাম তখন সুইয়ের কপালে সুইট ভাবে একটি কিস করে। পরদিন সকালে তারা দুজনে কারের ভিতরে ছিল। অ্যাডাম এখানে সুইয়ের হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেয় আর সুইকে বলে, এটা নিজের সাথে সবসময় রেখে দেবে। সুই এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, আর দেখতে পাই কোম্পানির কাছে চলে এসেছে। তাই এখানে অ্যাডামকে বলে, আমি আগে কোম্পানির ভিতরে যাব, কারণ আমাদের দুজনের বিয়ে তো সিক্রেট, এটা কেউ জানে না। আর সুই কারের ভিতর থেকে বের হয়ে যায়। সুই যখন কোম্পানিতে আসে তখন ওর দুজন কলিগ ওর কাছে আসে আর বলে, তুমি কি জানো আমাদের কোম্পানির বস সিক্রেট ম্যারেজ করেছে? এইটা জানার পর সুই অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সবাই বলতে থাকে অবশ্যই ওনার ওয়াইফ অনেকটাই বেশি কিউট হবে। সুই বলে, আমি এসব সম্পর্কে কোনো কিছুই জানি না। একজন তখন এখানে সুইয়ের হাতে ওই ব্রেসলেটটি দেখতে পায়। সুইকে বলে, তোমার কাছে এই ব্রেসলেটটি কিভাবে এসেছে? কারণ এইটা তো অ্যাডাম অনেক বড় একটি অকশন থেকে কিনেছে। তখন এখানে সুই ভয় পেয়ে যায় আর বলে, এটা আমি নিজের হাতে বানিয়েছি, আর এখানে যে স্টোনগুলো দেখছো এগুলো একদমই দামি না। তখন এখানে সিনিয়র ডিপার্টমেন্টের 3টি মেয়ে আসে, তারা বলে, সুই কিছুতেই অ্যাডামের ওয়াইফ হতে পারে না, কারণ অ্যাডামের ওয়াইফ আজ বিদেশ থেকে আমাদের কোম্পানিতে ফিরে আছে আর আমাদের কোম্পানিতে জয়েন করবে, যে কিনা অ্যাডামের ছোটবেলার ভালোবাসা। এরপরই কোম্পানিতে ফ্যাং চলে আসে, আর প্রথমে এখানে অ্যাডামের অফিস রুমে চলে আসে। অ্যাডাম ওকে দেখার পর অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে ফ্যাং বলে, আজ থেকে আমি তোমার কোম্পানিতে ডিজাইন ডিপার্টমেন্টে জব করব। অ্যাডাম ওকে অনেকগুলো ফাইল দেয়, যে ফাইলগুলোর ভিতরে একটি ফাইল ছিল সুইয়ের। আর এখানে ফ্যাং যখন ওই ফাইলটি দেখতে পায় তখন ও বুঝতে পারে অ্যাডাম সুইয়ের ডিজাইনের উপরে অনেক বেশি ইমপ্রেস হয়েছে, তাই ও চলে আসে সুইয়ের সাথে দেখা করতে। আর এখানে সুইকে বলে, তুমি আমার সাথে চলো। ও সুইকে নিয়ে আসার পর সুইকে বলে, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে, কারণ আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই তোমার জায়গা কোথায়, আর এর থেকে বেশি ওপরে তোমার ওঠার একদমই দরকার নেই। এক কথায় এখানে সুইকে অনেক বেশি ভয় দেখায়। সুই তো বুঝতেই পারে না যে ওকে কেন এরকম ভাবে ভয় দেখিয়েছে। এরপরে যখন সুই আবারও কাজ করতে আসে তখন সুইয়ের একজন কলিগ এসে সুইকে বলে, তুমি কি জানো আমাদের সিনিয়র ডিপার্টমেন্টে নতুন একটি ছেলে এসেছে যে অনেক বেশি হ্যান্ডসাম, আর সুইকে নিয়ে যায় ছেলেটিকে দেখানোর জন্য।
সুই যখন ওই ছেলেটিকে দেখতে পায় তখন একদমই খুশি হয় না আর বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। এর আগে ছেলেটি এখানে সুইকে দেখতে পায়, সুইয়ের সাথে কথা বলতে চলে আসে, কিন্তু সুই ছেলেটিকে ইগনোর করতে চাচ্ছিল। আসলে এই ছেলেটি সুইয়ের এক্স বয়ফ্রেন্ড, তো ওতে দুজনকে কথা বলতে দেখে এখানকার কলিগটি চলে যায়। সুই তখন ওকে বলে তুমি এখানে কেন আমাকে ডিস্টার্ব করছো, আমাকে এখান থেকে যেতে দাও। শ্যান সুইকে বলে তখন আমি তোমাকে অনেকগুলো কারণে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। এখানে সুই বলে আমি তোমার কারণগুলো দেখেছি, তুমি কলেজে অন্য একটি মেয়ের সাথে ডেট করেছো আর বলছো আমাকে তুমি এখনো ভালোবাসো, তুমি তো আমাকে চিট করেছো। এরপরে তুমি বিদেশে চলে গিয়েছো, আমার কোনো খোঁজই রাখোনি। এখানে শ্যান বলে তুমি একজন অনাথ মেয়ে আর আমি তোমাকে নিয়ে আমার ক্যারিয়ার নষ্ট করতে চাইনি, তাই তোমাকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো আমি এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আবার আমার কাছে ফিরে আসো। এখানে ও সুইকে হাঁক করতে থাকে, সুই তখন নিজের কাছ থেকে শ্যানকে দূরে সরিয়ে দেয়। তখনই সুই পড়ে যেতে নিয়েছিল আর এখানে চলে আসে অ্যাডম। ফ্যাংও এখানে চলে আসে আরো বেশি করে এখানে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য, আর বলতে থাকে আমার মনে হয় এরা দুজনে একে অপরকে ভালোবাসে, তাই তো এখানে ঝগড়া করছে। অ্যাডম এটা জানার পর অনেক বেশি রেগে যায় আর সুই তখন এখানে বারবার বলতে থাকে বিশ্বাস করো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে সবকিছু ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। কিন্তু শ্যান তখনই আবার সুইকে নিজের কাছে টেনে নেয় আর এখানে অ্যাডমকে নিজের পরিচয় দিচ্ছিল, কিন্তু অ্যাডম ওর উপরে অনেক রেগে যায়, রাগে দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। এটা ভ্যাং বুঝতে পারে, তাই আবার নিজে এই পুরো ব্যাপারটি হ্যান্ডেল করার চেষ্টা করে। এখানে অ্যাডমকে বলে চলো আমরা দুজনে মাঠে যাই আর ওখানে আমরা গেম খেলবো, যে গেমটি আমরা দুজনে একসাথে কলেজে খেলেছি। অ্যাডম এখানে বলে সুইকে তুমিও আমার সাথে ওখানে যাবে গেমটি খেলার জন্য, কিন্তু সুই তো ওই গেমটি একদমই খেলতে পারে না আর এখানে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর ও ভালো করে খেলতে পারছিল না। এরপরেও এখানে চেষ্টা করতে থাকে। এই কারণে ভ্যাং বলে তুমি যেহেতু খেলতে পারো না তাহলে চেষ্টা কেন করছো, তোমার এই চেষ্টা আমার একদমই দেখতে মন চাচ্ছে না। অ্যাডম তখন সুইয়ের কাছে আসে আর ও নিজের হাত এখানে সুইকে গেমটি শেখানোর চেষ্টা করে। সুই অনেক বেশি নার্ভাস হয়ে যায় কারণ অ্যাডম ওর অনেক বেশি ক্লোজে চলে এসেছিল, কিন্তু যখন এখানে অ্যাডম ওকে গেম খেলতে সাহায্য করে আর ও গেমটি খেলতে পারে তখন অনেক বেশি খুশি হয়ে যায়। শ্যান বলে আমি আজ পর্যন্ত কোনো বসকে দেখিনি যে কিনা তার কোম্পানির সামান্য একজন এমপ্লয়িকে এরকম ভাবে গেম খেলা শেখায়। আর একটু পরে ভ্যাং চলে আসে অ্যাডমের কাছে, অ্যাডমকে বলে তুমিও আমাকে এই গেমটা শিখিয়ে দাও। অ্যাডম বলে তুমি অনেকটাই বড় আর এখানে সুই ছোট, যার কারণে আমি সুইকে শিখিয়েছি আর তুমি ভালো করে এই গেমটা খেলতে পারো, তাই নিজেই খেলো। ভ্যাং অনেক বেশি রেগে যায়, তাই একটু পরে এখানে চলে আসে সুইয়ের কাছে আর সুইকে ড্রিঙ্ক খাওয়ার অফার করে। তখন শ্যান এসে বলতে থাকে সুই এখন ড্রিঙ্ক করতে পারবে না, কারণ আমি সুইকে ভালো করে জানি আর এখন সুইয়ের তো মেন্সের ডেট রয়েছে। সুই বলে তুমি এসব কিছু বলা বন্ধ করো। শ্যান বলে আমি তো মিথ্যে কথা বলছি না। আর এইসব কিছু শোনার পর অ্যাডম তো অনেক বেশি রেগে যাচ্ছিল। তখন ফ্যাং বলতে থাকে আচ্ছা তোমরা দুজনে কি একে অপরের সাথে ডেট করেছো যে একে অপরকে এত বেশি ভালো করে চেনো? এই কথাটা এখানে জিজ্ঞাসা করে অ্যাডম নিজেও তখন সুইকে। সুই বলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আর ওকে আমি চিনিও না। কিন্তু শ্যান চলে আসে সুইয়ের কাছে, সুইকে নিজের ক্লোজে নিয়ে বলে হ্যাঁ আমরা দুজনে ডেট করেছি আর আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি। তখন তো সুই ওর উপরে বিরক্ত হয়ে যায় আর এখানে ভালোভাবে সবকিছু অ্যাডমকে এক্সপ্লেন করতে চাচ্ছিল, কিন্তু অ্যাডম কোনো কিছু করে বসার আগেই তখন এখান থেকে চলে যায়। সুই আপসেট হয়ে কোম্পানিতে আসে আর মনে মনে বলতে থাকে এখন তো অ্যাডম এটাই মনে করবে আমি ওর পেছনে অন্য কোনো ছেলের সাথে ডেট করছি। তখনই সুইয়ের কাছে অ্যাডমের ফোন আসে, অ্যাডম ওকে তাড়াতাড়ি করে আসতে বলে দেখা করার জন্য, আর এই কারণে সুই অনেক বেশি ভয় পেয়ে ভিতরে চলে আসে। ভয়ে ভয়ে অ্যাডমের কাছে যাচ্ছিল, তখনই অ্যাডম ওকে নিজের কোলের ভিতরে বসিয়ে নেয়। জিজ্ঞাসা করে বাইরে ছেলেটি যা কিছু বলছিল এই সব কিছু কি? এখানে সুই বলে শ্যান আমার এক্স বয়ফ্রেন্ড, 3 বছর আগে ওর সাথে ব্রেকআপ হয়েছে আর এখন আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। অ্যাডম বলে 3 বছরে কখনোই কি শ্যান তোমাকে কিস করেছে, মানে তোমার লিপসের উপরে কিস করেছে? এতে তখন বলে সুই একদমই না, ও আমাকে কখনোই কিস করেনি। অ্যাডম তখনই এখানে সুইকে অনেকটাই বেশি রোমান্টিক ভাবে কিস করতে শুরু করে, এমনকি ও তো সুইকে তখন টেবিলের উপরেও শুইয়ে দেয় আর এরপরে সুইকে বলে তুমি সম্পূর্ণ আমার আর তোমার সবকিছুর উপরে শুধুমাত্র আমার অধিকার, আর এখান থেকে কেউ 1%ও নিতে পারবে না। আর কেউ যদি 1%ও নেওয়ার চেষ্টা করে তাহলে তো আমি তাকে পুড়িয়েই মেরে ফেলবো। এরপরে আবারও এখানে ও সুইকে কিস করতে শুরু করে আর থামার নামই নিচ্ছিল না। সুই এটা বুঝতে পেরে ওকে মনে করিয়ে দেয় যে আমি এখন প্রেগনেন্ট, তুমি এসব কিছু করতে পারবে না। অ্যাডম বলে তুমি ভয় পেও না, আমি বেশি কিছু করব না। আবার এখানে সুইকে কিস করতে থাকে আর ও নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না। অ্যাডমের মাইন্ড তখন বারবার অ্যাডমকে বলছিল এখন তোমার থেমে যাওয়া উচিত, কিন্তু অ্যাডম একদমই থামতেই পারছিল না।
এই কারণে সুই ওকে আবারও বাধা দেয় আর মনে করিয়ে দেয় আমি এখন প্রেগনেন্ট। আর যার কারণে তখন তো অ্যাডম কিছুক্ষণের জন্য থেমে যায়। যখন ও দেখতে পায় সুই অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছে তখন আর সুইকে কিস করে না, নিজে এখানে সুইয়ের ড্রেসগুলো ঠিক করে দেয়। দেন সুইকে বলে তুমি এখন অনেকটাই বেশি টায়ার্ড রয়েছো, আর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এখানে সুইয়ের জন্য খাবার নিয়ে আসতে বলে। এরপরে সুইকে খাবার দেয় খাওয়ার জন্য আর বলে তুমি এখানে আমার সামনে বসে খাবারটা শেষ করবে। সুই খুশি হয়ে তখন খাবার খেতে শুরু করে। এইটা দেখার পর অ্যাডম নিজেও খুশি হয়ে যায়। ভ্যাং সুইকে ওখান থেকে বের হতে দেখতে পায় আর এখানে ও সুয়ের গলাতে লাভ বাইট দেখে নিয়েছিল, তাই তো সুয়ের ওপরে অনেক বেশি রেগে যায়। রেগে সুয়ের কাছে চলে আসে, সুইকে অনেকগুলো ফাইল দেয় আর সুইকে বলে এই সব কিছু কমপ্লিট করে কাল তুমি আমাকে দেবে। সুই বলে কিন্তু আমার কাছে তো একটি নতুন প্রজেক্ট রয়েছে আর আমি ওইটার উপরে কাজ করছি। ভ্যাং বলে তুমি কি আমার হাতে মারা যেতে চাচ্ছ? তুমি আমাকে মারা কিভাবে করতে পারো? এই সব কিছু তুমি কমপ্লিট করে দেবে, আমি কোনো কথা শুনতে চাই না। সুই তখন আর ভ্যাংকে কিছুই বলতে পারে না, ও তখন কাজ করতে থাকে। এরকম ভাবে অনেক রাত হয়ে যায়, সুইয়ের ঘুম পাচ্ছিল। তখন এখানে অ্যাডম চলে আসে, সুইকে বলে লিটল বেবি তুমি এত রাতে এখানে কাজ কেন করছো? সুই হঠাৎ করে অ্যাডমকে দেখতে পেয়ে একটু ভয় পেয়ে গিয়েছিল। এরপরে বলে আমাকে এই সব কিছু কমপ্লিট করতে হবে, তাই তো কাজ করছি। অ্যাডম বলে আজ তুমি এটা লাস্ট টাইম আমাকে বলছো, আর কখনোই এই কথা বলবে না, কারণ তুমি কখনোই কোম্পানিতে ওভার টাইম করবে না। আর এখান থেকে নিজের সাথে করে সুইকে বাইরে নিয়ে আসে। কারের ভিতরে সুই কাজ করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে আর অ্যাডম এটা দেখতে পায়। ও তাড়াতাড়ি করে নিজের কাঁধটা এগিয়ে দেয় সুইয়ের কাছে, যাতে করে সুই ওখানে ভালোভাবে ঘুমাতে পারে। অ্যাডম সুইকে বেডে নিয়ে এসে শুইয়ে দেয় আর এখানে বারবার ও সুইকেই দেখতে থাকে। মনে হচ্ছিল সুইকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। একটু পরে সুইয়ের ঘুম ভেঙে যায় আর জিজ্ঞাসা করে আমি বেডে কিভাবে এসেছি? অ্যাডম বলে আমি তোমাকে বেডে নিয়ে এসেছি। সুই বলে আমি কখনোই এত বেশি ঘুমাই না, জানি না আজ কিভাবে ঘুমিয়ে পড়েছি। অ্যাডম বলে প্রেগনেন্সির সময় এরকম হয়ে থাকে, তাই তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি ঘুমাতে পারবে। সুই অ্যাডমকে জিজ্ঞাসা করে তুমি এত সব কিছু কিভাবে জানো? অ্যাডম বলে আসলে আমি তো প্রথমবার বাবা হতে চলেছি, তাই বুকস পড়ছি যাতে করে সব কিছু বুঝতে পারি। সুই যখন এখানে বুকসের টাইটেল দেখে তখন ও অনেক বেশি অবাক হয়ে যায় আর এইটা বলে যে তুমি এইসব খারাপ বই পড়ো। এখানে অ্যাডম বলে এটার টাইটেল যদিও খারাপ কিন্তু ভিতরে বেবিদের সম্পর্কে অনেক ভালো ভালো কিছু লেখা রয়েছে। আর বলে তুমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসি। কিন্তু এখানে সুই তখন অ্যাডমকে বাধা দেয় যে তোমার খাবার বানাতে হবে না, কিন্তু অ্যাডম তো ওর অনেক বেশি কেয়ার করতে থাকে, যার কারণে সুই অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় অ্যাডমের ওপরে। একটু পরে অ্যাডম ওর জন্য ডিনার তৈরি করে আর এখানে যখন সুই খাবারটি খাচ্ছিল তখন মনে মনে ভাবতে থাকে আমি কত বেশি লাকি একটি মেয়ে, এরকম একটি রুড সিওকে নিজের কাছে কিনা একজন কুল বয় হিসেবে পেয়েছি যে আমার অনেক বেশি কেয়ার করে। পরের দিন কোম্পানিতে সুই ভ্যাংকে নিজের ডিজাইন দেখায়, কিন্তু ভ্যাং এগুলো না দেখে এখানে ফেলে দেয় আর এখানে সবার সামনে তখন সুইকে অপমান করতে শুরু করে। সুই বলে আপনি তো আমার ডিজাইনটি দেখেননি। এখানে ভ্যাং বলে তুমি যে ডিজাইনটি করেছো সেই সব কিছু অনেক বেশি ট্র্যাডিশনাল, আর আমাদের এখানে ট্র্যাডিশনাল ডিজাইন একদমই চলে না, তোমাকে মডেলিং কিছু বানাতে হবে। আর এইগুলো তো আমার দেখার ইচ্ছাও নেই, কারণ তুমি কখনোই ভালো ডিজাইন করতে পারবে না। এরপরে নিজের ডিজাইনগুলো নিয়ে চলে আসে এখানে অ্যাডমের কাছে, অ্যাডমকে নিজের ডিজাইন দেখায় আর অ্যাডমকে বলে এখন বলো আমার ডিজাইনগুলো কেমন হয়েছে। এখানে অ্যাডম ওর ডিজাইনগুলো দেখার পর অনেক বেশি রেগে যায় আর বলে তুমি বলো তুমি অনেক ভালো ডিজাইনার, কিন্তু এই সব কিছু কি ডিজাইন করেছো? তুমি জানোই না আমাদের নিউ কন্ট্রাক্টের জন্য কি রকম ট্র্যাডিশনাল ডিজাইনগুলোর প্রয়োজন, তুমি এগুলো একদমই করতে পারো না। এখানে অনেকটাই বেশি অপমান করে ভ্যাংকে। আর এইদিকে আমরা দেখতে পাই সুইকে, ও মিটিং এ যাওয়ার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিল, কিন্তু তখনই ভ্যাংয়ের সাথে দেখা হয়ে যায়। ভ্যাং তো ওকে কোনো কিছু না বলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সুই নিজের হাতে ব্যথা পায়, তখন এখানে শ্যান চলে আসে আর ও সুইকে এরকম ভাবে দেখতে পেয়ে সুইয়ের কোনো কথা না শুনে সুইকে কোলে উঠিয়ে বাইরে নিয়ে আসে। সুই বারবার শ্যানকে বলে আমাকে যেতে দাও। শ্যান বলে তুমি ব্যথা পেয়েছো আর আমি তোমাকে ওখান থেকে বাইরে নিয়ে এসেছি, তুমি কেন বুঝতে পারো না? আমি এখনো তোমাকে লাইক করি, তুমি আমার কাছে ফিরে আসো। তখন সুই বলে যদি এই সব কিছু আমার হাজবেন্ড জানতে পারে তাহলে তোমার উপরে অনেক বেশি রেগে যাবে, তাই আমার কাছ থেকে দূরে থাকো। শ্যান বলে আমি তো ভাবতেও পারছি না তুমি বিয়ে করে নিয়ে এসো। সুই বলে এখন তো জানতে পেরেছো তাই আমার পিছু ছেড়ে দাও। আর এখান থেকে ও কোম্পানির ভিতরে চলে আসে, যেখানে মনে মনে বলছিল ভালো হয়েছে কেউ আমাকে বাইরে শ্যানের সাথে দেখতে পায়নি, বিশেষ করে অ্যাডম আমাকে দেখতে পায়নি। কিন্তু তখনই লিফটের ভিতরে অ্যাডম চলে আসে
আর এখানে তো ও সুইকে নিজের কাছে টেনে নেয়। সুইকে বলে, আমি তোমাকে বলেছিলাম না শ্যানের সাথে দেখা করবে না। সুই অ্যাডমকে বলে, আমি আমার হাতে ব্যথা পেয়েছি, শ্যান আমাকে জোর করে বাইরে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি ওর কাছ থেকে চলে এসেছি, আর দেখো আমি ওর কাছ থেকে নিজের হাতে ব্যান্ডেজও করে নিইনি। এখানে যখন অ্যাডম দেখতে পায় সুই হাতে ব্যথা পেয়েছে, তখন তো 1 মিনিটের ভিতরেই সব রাগ ভুলে যায়। আর সুইকে বলে, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো, আমি তোমাকে ব্যান্ডেজ করে দেব। আর এরপরে ও সুইকে নিয়ে চলে আসে, যেখানে অনেকটাই বেশি ভালোভাবে সুইয়ের হাতে ব্যান্ডেজ করিয়ে দেয় আর মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। সুই তখন এক নজরে ওকেই দেখতে থাকে। অ্যাডম জিজ্ঞাসা করে, এরকম ভাবে কি দেখছো? সুই বলে, কিছুই না তো। সুই বলে, আমাকে এখন তাড়াতাড়ি বাইরে যেতে হবে, কারণ আমার সব ডিজাইনগুলো বাইরে পড়ে গিয়েছে যখন আমি নিচে পড়ে গিয়েছিলাম। তখন অ্যাডম বলে, তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই, আমি তো প্রথমেই তোমার সব ডিজাইনগুলো এখানে নিয়ে এসেছি, আর তোমার ডিজাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর এই সব কিছু আমি আমার নিউ প্রজেক্টের সাথে অ্যাড করতে চাই। তুমি অনেক ভালোভাবে ট্র্যাডিশনাল ডিজাইনগুলো করতে পারো। এই সব কিছু শোনার পর সুই জিজ্ঞাসা করে, তাহলে ফ্যাংয়ের ডিজাইনের কি হয়েছে? এখানে তখন অ্যাডম বলে, আমি তো ওর ডিজাইনটি দেখার পরই ওকে রিজেক্ট করে দিয়েছি। সুই ভালো করেই বুঝতে পারে এই কারণেই ফ্যাং ওর উপরে রেগে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অন্যদিকে ফ্যাংকে দেখানো হয় অনেক বেশি রেগেছিল আর ও ডিজাইনগুলো ছিঁড়ে ফেলে। এরপরে বলতে থাকে, এখন আমি সবাইকে দেখাবো আমার আসল ট্যালেন্ট, আমি নতুনভাবে ডিজাইন করব। আর এখানে ও তখন নতুন আইটি ডিজাইন বানিয়ে নিয়ে চলে আসে অ্যাডমের কাছে। অ্যাডমকে এইটা দেখায়। অ্যাডম এইটা দেখার পরও ফাইলটি দূরে ফেলে দেয় আর বলে, এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি যেন আর কখনোই তোমার এইসব ফালতু ডিজাইনগুলো না দেখতে পাই, আর তুমি এইসব ডিজাইনগুলো নিয়ে একদমই আমার কাছে আসবে না। ফ্যাং বলে, তুমি কিভাবে আমার ডিজাইনগুলোকে অপমান করতে পারো? আমি ডিজাইনারের মাস্টার। অ্যাডম বলে, কিন্তু তোমার ডিজাইনগুলো একদমই ভালো না। ফ্যাং বলে, কিছুদিন হয়েছে মেয়েটি কোম্পানিতে এসেছে, আর এর ভিতরেই তোমার কাছে ওই মেয়েটির ডিজাইনগুলো এত বেশি ভালো লাগে? ওই মেয়েটি তো অনেক বেশি ছোট আর ওর ডিজাইনগুলো একদমই ভালো না। তুমি কেন আমার ডিজাইনগুলো ভালোভাবে দেখছো না? আমি তো তোমার সাথে ছোটবেলা থেকে রয়েছিলাম। এখানে অ্যাডম বলে, ও ছোট হতে পারে কিন্তু তোমার থেকে অনেক বেশি ভালো ডিজাইন করতে পারে, আর তুমি কখনোই নিজের তুলনা আর সুয়ের সাথে করবে না। ফ্যাং তখন অনেকটাই বেশি অপমানিত হয়ে এখান থেকে চলে যায়। পরের দিন দেখানো হয় সুইকে। এখানে কোম্পানির সবার সামনে ও নিজের ডিজাইনগুলোর অনেক সুন্দরভাবে স্পিচ দেয়, যে সবকিছু দেখার পর প্রথমে তো কেউ কোনো কিছু বলে না, কিন্তু একটু পরে সবাই হাততালি দিতে শুরু করে, কারণ সবার কাছে এখানে সুইয়ের ডিজাইনগুলো অনেক বেশি ভালো লেগেছে। সুই আর অ্যাডম খুশি হয়ে ওখান থেকে বের হয়, যেটা ফ্যাং দেখতে পায়, আর এই কারণে ও সুইকে ফলো করতে থাকে। বাহিরে দেখতে পায় সুই অনেক দামি একটি কারের ভিতরে উঠছে, আর ফ্যাং তখন এটার ছবি তুলে নেয়। এরপরে ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, আর যেটা দেখার পর কোম্পানিতে থাকা সকল কলিগরা মনে করে ওল্ড ম্যানের সাথে রয়েছে। এই কারণে সুইকে বলে, তাই তো বলি, তোমার মতন ছোট্ট একটি মেয়ে কিভাবে এত দামি দামি ড্রেসগুলো পরতে পারে? অবশ্যই তুমি কোনো ওল্ড ম্যানের সাথে রয়েছো, যার কারণে কোম্পানিতে অনেকটাই বেশি তাড়াতাড়ি তুমি সাকসেসফুল পেয়ে গিয়েছো। এই সব কিছু শোনার পর সুইয়ের ফ্রেন্ড বলে, তোমরা সুইকে এরকম ভাবে বলো না, কারণ সুই এই সব কিছু নিজের ট্যালেন্টের মাধ্যমে করেছে। কিন্তু এরপরও মেয়েরা এখানে সুইকে অনেক বেশি অপমান করে আর বলে, আমরা জানতেও পারিনি তোমার মতন একটি মেয়ে কি না এত দামি একটি কার করে কোম্পানিতে আসে। আর এরপরে সুইয়ের ফ্রেন্ড তখন অনলাইনে ওই পোস্টটি দেখতে পায়, আর এটা সুইকে দেখায়। সুই দেখতে পায় এইটা তো আসলে অ্যাডমের কার। সুই এইটা দেখার পর তার ফ্রেন্ডকে কিছুই বলে না, অ্যাডমকে ফোন করে এই পোস্টটির সম্পর্কে জানায়। অ্যাডম নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে পোস্টটির সম্পর্কে খোঁজ নিতে। অ্যাসিস্ট্যান্ট 5 মিনিটের ভিতরে সব কিছু বের করে অ্যাডমকে জানায় এই পোস্টটি আসলে ফ্যাং করেছে। এখানে তখন অ্যাডম বলে সুইকে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কিন্তু এরপরও দেখা যায় কোম্পানিতে এখানে সবাই অনেক বেশি কথা শোনাতে থাকে সুইকে। এমনকি ফ্যাং এসে এখানে সুইকে অনেক বেশি অপমান করেছিল। তখন সুই বলে, আমি ভালো করে জানি এই সব কিছু তুমি করেছো আমাকে অপমান করার জন্য। ফ্যাং বলে, তুমি প্রমাণ ছাড়া আমার উপরে কোনো দোষ দিতে পারো না, তাই এখান থেকে চুপচাপ চলে যাও। এই সব কিছুতে এখানে সুই অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। আর একটু পরেই দেখা যায় কোম্পানির সবাইকে কোম্পানির বাইরে ডাকা হয়। তারা সবাই যখন বাইরে আসে তখন ওই কারটি দেখতে পায়, যেটাতে করে সুই এখান থেকে চলে গিয়েছিল। কিন্তু এবার তো কারের ভিতর থেকে অ্যাডম বের হয়ে আসে, যেটা দেখার পর সবাই অনেক বেশি শকড হয়ে যায় আর ভাবছিল সুই কি তাহলে অ্যাডমের সাথেই থাকে। আর এখানে অ্যাডম তখন সবার সামনে সুইকে নিজের কারে উঠতে বলে। এই সব কিছুতে কোম্পানির সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, আর সুই তখন এখানে অ্যাডমের কারে গিয়ে বসে পড়ে। সবাই তখন বুঝতে পারে যে ওরা আসলে সুইকে নিয়ে ভুল ধারণা করেছিল। তুমি কেন সবার সামনে এরকমটি করেছো? অ্যাডম বলে, কারণ আমি সবার সামনে তোমাকে অপমানিত হতে দেব না। তখন সুই বলে, কিন্তু এখন আমি তোমাকে কি দিতে পারি? অ্যাডম বলে, তোমার একটি কিসই আমার জন্য যথেষ্ট।
সুই তো অনেক বেশি খুশি হয়ে যায়। অ্যাডম এখানে বলে চলো এখন আমরা দুজনে গ্র্যান্ডমার সাথে দেখা করতে যাব। এরপরে চলে আসেন গ্র্যান্ডমার সাথে দেখা করতে। এখানে তারা সবাই একসাথে খাবার খেতে বসে, যেখানে অ্যাডাম সুয়ের অনেক বেশি কেয়ার করে। গ্র্যান্ডমা এটা দেখার পরে বলে তোমার 30 বছর হয়ে গিয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের প্রতি এত বেশি কেয়ারিং হওনি। এইটা শোনার পর অ্যাডাম লজ্জায় পড়ে যায় আর গ্র্যান্ডমাকে বলে আপনি এসব কথাগুলো বলবেন না। গ্র্যান্ডমা বলে অনেক দিন তো হয়ে গিয়েছে, তুমি সুইকে হসপিটালে নিয়ে যাওনি চেক আপ করানোর জন্য, তাই তুমি সুইকে চেক আপ করানোর জন্য হসপিটালে নিয়ে যাবে। অ্যাডাম বলে আমি ডক্টরকে বাসায় আসতে বলবো। গ্র্যান্ডমা বলে তুমি হসপিটালে যে সুবিধা পাবে ওটা বাসায় পাবে না, তাই ওকে হসপিটালেই নিয়ে যাও। এরপরে দুজনে হসপিটালে চলে আসে সুয়ের চেক আপ করানোর জন্য। এখানে ডক্টর বলে বেবি অনেক বেশি হেলদি রয়েছে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। এটা জানতে পেরে দুজনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। যখন ওখান থেকে বাইরে আসে আর একে অপরকে হাগ করে তখন এখানে সুই শ্যানকে দেখতে পায়। শ্যান বলে আমি তাহলে এখন আসল কারণটা বুঝতে পেরেছি, তুমি এই হসপিটালে তোমার বসের সাথে কি করছো। আমি তো জানতামই না এটা এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। তোমার কাছে এখন তোমার বসের বেবি রয়েছে, আর তোমার কি মনে হয় তোমার বস তোমাকে বিয়ে করবে শুধুমাত্র তোমাকে ইউজ করছে। এই সব কিছুতে অ্যাডাম অনেক বেশি রেগে যায়, তাই তো এখানে শ্যানকে অনেক জোরে একটি পাঞ্চ মারে আর বলে আজকে তো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আজকের পর যেন আর কখনোই তোমাকে আমার সামনে না দেখি, আর সুইয়ের সম্পর্কে এরকম কথা একদমই বলবে না। এরপরে সুইকে নিয়ে এখান থেকে চলে যায়। দুজনকে একসাথে চলে যেতে দেখে শ্যান অনেকটাই বেশি রেগে যায়। বাইরে আসার পর সুই এখানে অ্যাডামকে বলে তুমি কেন শ্যানকে বলেছো আমাদের দুজনের বিয়ে হয়েছে, কারণ আমাদের দুজনের বিয়েটা সিক্রেট ছিল। তখন অ্যাডাম বলে কারণ এইটা আমি সবাইকে জানাতে চাই আর আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই, এইটা আমি তোমাকে অনেক আগেও বলেছি। আমি একমাত্র তোমাকেই ভালোবেসেছি, যার কারণে তোমাকেই বিয়ে করেছি। সুই অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এরপরও জিজ্ঞাসা করে তাহলে ফ্যাং এর কি হবে, কারণ সবাই তো জানে যে ফ্যাং আপনার ফিয়ন্সি। এইটা জানার পর অ্যাডাম বলে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা, আমি কখনোই ফ্যাংকে লাইক করিনি, আমি শুধুমাত্র তোমাকেই লাইক করেছি আর তোমাকেই বিয়ে করেছি। অ্যাডাম সুইকে বলে ও যেদিন প্রথম সুইকে দেখেছে ওই দিনই সুইকে ভালোবেসে ফেলেছে, তাই তো সুইকে বিয়ে করেছে। সুই এইসব কিছু জানার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কিন্তু এটা এখানে অ্যাডামকে বুঝতে দেয় না আর অনেক বেশি খুশি হয়েছিল যে আমার মতন একটি গরিব আর অনাথ মেয়ে এত ভালো একটি হাজবেন্ড পেয়েছে। এরপরে সুই কোম্পানিতে আসে আর এখানে ও নিজে না চাইতেও বারবার অ্যাডামের কথাই মনে করতে থাকে। তখন সুয়ের ফ্রেন্ড এসে সুইকে বলে তুমি কি জানো কোম্পানিতে ফ্যাং বলেছে ও সুয়ের ওয়াইফ, আর এই কথাটা অনেক বেশি ছড়িয়ে পড়েছে। এইটা জানার পর তো অনেক বেশি রেগে যায় সুই আর ও চলে আসে ফ্যাং এর কাছে। ফ্যাংকে বলে তুমি এসব মিথ্যে কথাগুলো বলা এখন বন্ধ করো। আর এখানে ফ্যাং এর সামনে অনেক বেশি কনফিডেন্স নিয়ে কথা বলছিল, তাই ফ্যাং নার্ভাস হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এই মেয়েটির কি হয়েছে, আমার সামনে এত বেশি কনফিডেন্স নিয়ে কথা বলছে। কিন্তু এরপরেও বলে এখানে সুইকে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না, কারণ আমি অ্যাডামের ওয়াইফ। আর এখানে সবাই তখন বলছিল এখানে সত্যি কথা কে বলছে। সুই তো ভালো করে জানে ফ্যাং এর সাথে অ্যাডামের কোনো সম্পর্ক নেই, আর ও তো অ্যাডামের ওয়াইফ, তাই এখানে সবাইকে বলে আমি এটা প্রমাণ করে দিতে পারবো। একটি মেয়ে বলে তাহলে চলো আমরা অ্যাডামের বাসায় যাই, আর এতে তখন ফ্যাং ভয়ে ভয়ে রাজি হয়ে যায়। তারা সবাই অ্যাডামের বাসায় আসে। এখানে ফ্যাং তখন পাসওয়ার্ড দিতে নিচ্ছিল আর ও অনেক আগের একটি পাসওয়ার্ড এখানে দেয় আর ওটা দিয়ে দরজা খুলে যায়। তখন ও মনে মনে বলতে থাকে আমার কপাল ভালো অ্যাডাম এর পাসওয়ার্ডটি চেঞ্জ করেনি। এইটা দেখে সুই কিছুটা অবাক হয়ে যায়। সুইয়ের ফ্রেন্ড বলে আমাদের দুজনের এখান থেকে ফিরে যাওয়া উচিত। সুই বলে তুমি ভয় পেও না, কারণ আমি সব সত্যিটা জানি। আর এরপরে তারা দুজনেও ভিতরে আসে। আর এখানে ভিতরে আসার পর ফ্যাং এর ফ্রেন্ডরা ফ্যাংকে বলে তুমি তাহলে এখন অ্যাডামের সাথে তোমার একটি বিয়ের ছবি দেখাও, কিন্তু ফ্যাং তো এটা দেখাতে পারবে না। তখনই এখানে সুই চলে আসে আর বলে যে এটা ফ্যাং দেখাতে পারবে না, কারণ আসলে তো আমি অ্যাডামের ওয়াইফ। যে কথা শোনার পর মেয়েরা এখানে হাসতে থাকে আর ফ্যাং এখানে অপমান করতে থাকে সুইকে। তখনই সুই ওর আর অ্যাডামের বিয়ের ছবিটা এখানে নিয়ে এসে সবাইকে দেখায়। এটা দেখার পর মেয়েরা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ওরা তো সুইয়ের সাথে অনেক বাজে ব্যবহার করেছে আর অ্যাডাম এটা জানতে পারলে ওদেরকে কোম্পানি থেকে ফায়ার করে দেবে। এটা দেখার পর ফ্যাং নিজেও অনেকটাই বেশি অবাক হয়ে যায় আর সুই বলে এখন তো তোমরা সবাই সত্যিটা জানতে পেরেছো, আমি অ্যাডামের ওয়াইফ, তাই তুমি এরকম ভাবে আমার হাজবেন্ডের পিছনে পড়ে থাকা বন্ধ করো। আর অ্যাডাম বলে দিয়েছে তোমাকে লাইক করে না, আর তোমার মতন মেয়েরা এরকম ভাবে শুধুমাত্র অন্যের হাজবেন্ডের পিছনে লেগে থাকে। এইসব কিছুতে ভ্যাং রেগে গিয়ে এখানে সুইকে মারতে আসে। তখন সুইয়ের ফ্রেন্ড এসে ভ্যাংকে সরিয়ে দেয়। ভ্যাং নিজের ফ্রেন্ডদেরকে বলে আমি তোমাদেরকে অনেক বেশি টাকা দেবো, এখানে সুইয়ের ফ্রেন্ডকে দূরে ফেলে দাও। তারা তখন সুইয়ের ফ্রেন্ডকে ধরে নেয় আর এরপরে ধাক্কা দেয়, যার কারণে সুইয়ের ফ্রেন্ড মাথায় আঘাত পায়। এরপরে তারা আবার চলে আসে সুইকে বুলিং করতে। তারা সুইকে বুলিং করতে শুরু করে। তখন ফ্রেন্ডের জ্ঞান ফিরে আসে আর তাড়াতাড়ি করে অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে, যেখানে অ্যাসিস্ট্যান্ট
সুইয়ের কান্নার শব্দ শুনতে পায়। ফোনটা তাড়াতাড়ি করে এখানে দেয় অ্যাডামের কাছে। অ্যাডামকে তখন বলে সুইয়ের ফ্রেন্ড, আপনি তাড়াতাড়ি এখানে এসে সুইকে বাঁচিয়ে নিন। এইটা জানার পর অ্যাডাম অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে। দেখতে পাই ফ্র্যাঙ্ককে। এখানে ও যখন সুইকে মারধর করছিল তখন সুই বলে, প্লিজ আমাকে মেরো না, কারণ আমি প্রেগনেন্ট। এইটা জানার পর ফ্র্যাঙ্ক ওর উপরে একটুও মায়া করে না, বরং ওকে আরো বেশি করে মারতে শুরু করে। তখনই ভিতরে অ্যাডাম চলে আসে। সুইর এরকম অবস্থা দেখার পর অনেক ভয় পেয়ে যায় আর অ্যাসিস্ট্যান্টকে বলে, এখানে থাকা সব মেয়েকে তুমি বন্দি করো। এরপরে সুইকে নিয়ে হসপিটালে আসে। এখানে ডক্টর জানায়, আপনার ওয়াইফকে অনেক বেশি মারধর করা হয়েছে আর ওনার শরীরের অবস্থা অনেক খারাপ। অ্যাডাম জিজ্ঞাসা করে, আমার বেবি ঠিক আছে কিনা। এখানে ডক্টর জানায়, আপনার ওয়াইফের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, অনেক বেশি ব্লাড বের হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও আপনার বেবির কোনো ক্ষতি হতে দেয়নি, বেবি একদমই সুস্থ রয়েছে। আর অ্যাডাম এটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায় যে এখানে দুজনেই ঠিক আছে। এরপরে চলে আসে ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে। এখানে ফ্র্যাঙ্ককে যখন ও দেখছিল তখন বারবার আহত অবস্থায় সুইয়ের কথা মনে পড়ে। তাই তো এখানে ফ্র্যাঙ্ককে ওরকম ভাবে মারতে থাকে যেরকম ভাবে ফ্র্যাঙ্ক সুইকে মেরেছে। এই সব কিছু দেখার পর বাকি মেয়েরা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা বুঝতেই পারে যে এখন ওদের সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে। অ্যাডাম এখানে বলে, এদের সবার ফ্যামিলিকে ব্র্যান্ড কাপ করিয়ে দাও, যাতে করে এরা রাস্তায় এসে ভিক্ষা করতে শুরু করে। অ্যাডাম এখান থেকে চলে যায়। পরের সিনে সুইকে হসপিটালে দেখানো হয়। সুইয়ের জ্ঞান ফিরে আসে আর এখানে প্রথমে নিজের বেবির কথা জিজ্ঞাসা করে। অ্যাডাম বলে, কোনো চিন্তা করো না, বেবি একদমই ঠিক রয়েছে। এরপরে এখানে সুইকে হাক করে নেয় আর সুইকে বলতে থাকে, তুমি তো অনেকটাই বেশি ছোট, নিজেকেই ভালোভাবে প্রোটেক্ট করতে পারো না। সুই বলে, আমার কাছে সবার প্রথমে আমার বেবি, এরপরে অন্য কেউ। এখানে অ্যাডাম বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার ফ্রেন্ডকে আমি হসপিটালে ভর্তি করে দিয়েছি, তোমার ফ্রেন্ড একদমই ঠিক আছে। আর আমি ফ্র্যাঙ্ককেও শিক্ষা দিয়েছি, আজকের পর থেকে আর ওরা কখনোই তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। আর তুমি হচ্ছে আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তোমাকে এখন হসপিটাল থেকে বাসায় যেতে হবে, কারণ আজকে তোমাকে এখান থেকে রিলিজ করা হয়েছে। এরপরে অ্যাডাম ওখান থেকে সুইকে নিয়ে বাইরে আসে। তাদের দুজনকে একসাথে শ্যান দেখতে পায়, অনেকটাই বেশি জেলাস ফিল করে। তাই তো ও কোনো কিছুর প্ল্যান করে। এদিকে অ্যাডাম নিয়ে এসেছিল সুইকে গ্র্যান্ডমার কাছে। গ্র্যান্ডমা সুইকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই অ্যাডামের অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর জানায় যে অনলাইনে কেউ একজন সুইকে নিয়ে পোস্ট করেছে, যেখানে সুইয়ের ক্যারেক্টার নিয়ে অনেক বাজে বাজে কথা বলা হচ্ছে। আর সবাই তো সুইকে ক্যারেক্টারলেস মনে করছে। এই সব কিছুতে অ্যাডাম আর সুই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। একটু পরে জানতে পারে এই সব কিছু শ্যান করেছে। তাই তো অ্যাডাম শ্যানকে একদম গিয়ে ধরে ফেলে আর শ্যানকে বলে, তুমি এই সব কিছু কেন করেছো। শ্যান বলে, সুই হচ্ছে অনেক বেশি গরিব আর অনাথ একটি মেয়ে, তাহলে ও কি করে তোমার ওয়াইফ হতে পারে, এটা আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবো না, তাই আমি এইসব কিছু করেছি। কথাগুলো শোনার পর অ্যাডাম এখানে বলে, আমি যেরকম একটি মেয়েকে নিজের ওয়াইফ হিসেবে চেয়েছিলাম, আর এখানে সব গুণগুলো রয়েছে সুইয়ের ভিতরে। সুই অনেকটাই বেশি কাইন্ড হার্টের, সুইয়ের কাছে অনেক ভালো ট্যালেন্ট রয়েছে, আর আমি ওর ভিতরে যা গুণগুলো দেখতে পেয়েছি ওগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি সুইকে বিয়ে করেছি। শ্যান বলে, কিন্তু এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, আর সুইকে আমি কারো হতেই দেবো না, সুই শুধুমাত্র আমার। এখানে তখন ও বলে গার্ডদেরকে যে শ্যানকে নিয়ে যাও আর ওকে উচিত শিক্ষা দিয়ে দিও। অ্যাডামের কথাগুলো শোনার পর সুই অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আপনি তো আমার ভিতরে অনেক গুণ দেখতে পেয়েছেন। অ্যাডাম বলে, আমার ভিতরেও কিন্তু অনেক গুণ রয়েছে, তুমি কি দেখতে চাও, চলো আজ আমি তোমাকে দেখাবো। এখানে তখন সুই বলে, কিন্তু ডক্টর তো আমাদেরকে মানা করে দিয়েছে। অ্যাডাম বলে, ডক্টর বলেছে 3 মাস পর্যন্ত কোনো কিছু না করতে, আর কিস করা তো কোনো পাপ নয়। এইটা বলে এখানে ও তখন সুইকে অনেক সুন্দরভাবে একটি কিস করে। এরপরে সুইকে নিয়ে বাসায় চলে আসে আর এখানে সুইকে বলে, তুমি কোনো চিন্তা করো না। আর এরপরে তারা দুজনে একসাথে সুন্দর একটি রাত কাটায়। আর এখানে এই ড্রামাটা এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দাও। বাই বাই।